আজকে তোমাদের শোনাবো একটা সত্যি ঘটনা। ঘটনাটা আমার সাথে ঘটেছিল প্রায় ৩ বছর আগে। এত রাত গভীর হলে, ঘরের সব লাইট নিভে গেলে আর জানলার বাইরে বাতাসের শব্দ উঠলে আমি সেই রাতটার কথা ভুলতে পারি না। আমি জানি অনেকেই এসব বিশ্বাস করবে না, অনেকে বলবে এগুলো মনের ভুল, কিন্তু যেটা আমি নিজের চোখে দেখেছিলাম, যেটা নিজের কানে শুনেছিলাম, সেটা ভুলে থাকা অসম্ভব। আমার নাম অর্ণব। তখন আমি কলেজে পড়ি। বাবা চাকরির কারণে বেশিরভাগ সময় বাইরে থাকতেন, আর মা দিদার বাড়ি গিয়েছিলেন কয়েকদিনের জন্য। পুরো বাড়িতে তখন আমি একাই ছিলাম। আমাদের বাড়িটা একটু পুরনো ধরনের, দোতলা বাড়ি। উপরে আমার ঘর, আর পাশেই একটা ছোট্ট বারান্দা। বারান্দার সামনে একটা পুরনো আম গাছ ছিল, যেটা রাতে এমনভাবে দুলত যেন কেউ ইচ্ছে করে নাড়াচ্ছে। সেদিন সন্ধ্যা থেকেই আবহাওয়াটা কেমন যেন অদ্ভুত ছিল। আকাশে মেঘ, মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছিল। বৃষ্টি হচ্ছিল না, কিন্তু হাওয়ার শব্দটা অস্বাভাবিক রকমের ঠান্ডা আর ভারী লাগছিল। আমি তখন ঘরে বসে মোবাইলে সিনেমা দেখছিলাম। হঠাৎ করে কারেন্টটা দুবার টিম টিম করল, তারপর আবার ঠিক হয়ে গেল। আমি প্রথমে ব্যাপারটা পাত্তা দিইনি, কিন্তু কিছুক্ষণ পরে নিচের তলা থেকে একটা আওয়াজ শুনতে পেলাম, যেন কেউ ধীরে ধীরে কাঠের মেঝেতে হাঁটছে। ঠক ঠক ঠক। আমাদের বাড়িতে ওই সময় আমি ছাড়া আর কেই ছিল না, তাই শব্দটা শুনে একটু থমকে গিয়েছিলাম। ভাবলাম হয়তো বিড়াল ঢুকেছে, কারণ আগেও একবার রান্নাঘরের জানলা দিয়ে বিড়াল ঢুকে জিনিসপত্র ফেলে দিয়েছিল। আমি নিচে নামলাম। পুরো বাড়ি অন্ধকার হয়েছিল, কারণ নিচের লাইটগুলো বন্ধ ছিল। মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে ধীরে ধীরে সিঁড়ি দিয়ে নামছিলাম। তখনই মনে হলো কেউ যেন আমার পিছনে দাঁড়িয়ে আছে, ঠিক ঘাড়ের কাছে ঠান্ডা একটা অনুভূতি। আমি সাথে সাথে পিছনে তাকালাম, কিন্তু কেউ ছিল না। নিজেকে বোঝালাম যে আমি হয়তো বেশি হরর সিনেমা দেখে ফেলেছি। নিচে নেমে সব ঘর চেক করলাম, কিছুই নেই। রান্নাঘরের জানলা বন্ধ, দরজাও ভিতর থেকে লাগানো। কিন্তু একটা জিনিস দেখে আমি থমকে গেলাম। ডাইনিং টেবিলের ওপর রাখা পানির জগটা মেঝেতে পড়েছিল। আমি পরিষ্কার মনে করতে পারছিলাম বিকেলে আমি নিজেই জগটা টেবিলের মাঝখানে রেখেছিলাম। এত ভারী জগ নিজে থেকে পড়ে যাওয়ার কথা না, তাও নিজেকে শান্ত রাখলাম। জগটা তুলে আবার উপরে চলে এলাম। রাত তখন প্রায় 12:30। বাইরে বাতাস আরো বেড়েছে, জানলার কাছে ডালপালা আঘাত করছিল। আমি বিছানায় শুয়ে ফোন স্ক্রল করছিলাম। হঠাৎ হোয়াটসঅ্যাপে একটা অচেনা নম্বর থেকে মেসেজ এল, তুমি একা আছো? মেসেজটা দেখে আমি একটু চমকে গেলাম, কারণ নম্বরটা একদম অচেনা। আমি রিপ্লাই দিলাম, কে? কোনো উত্তর এল না। কয়েক মিনিট পর আবার একটা মেসেজ এল, পিছনে তাকিও না। আমার বুকের ভেতর থক করে উঠল। ঠিক তখনই আমার ঘরের দরজার বাইরে থেকে খুব আস্তে একটা শব্দ এল, থক থক থক। মনে হচ্ছিল কেউ নখ দিয়ে দরজায় টোকা মারছে। আমার পুরো শরীর ঠান্ডা হয়ে গেল। আমি কয়েক সেকেন্ড চুপ করে বসে রইলাম। তারপর সাহস করে বললাম, কে? কোনো উত্তর নেই। আবার একই শব্দ, থক থক, এবার একটু জোরে। আমি ধীরে ধীরে বিছানা থেকে নামলাম, দরজার দিকে এগোচ্ছিলাম, আর মনে হচ্ছিল আমার পা ভারী হয়ে যাচ্ছে। দরজার কাছে গিয়ে হ্যান্ডেল ধরলাম, তারপর এক ঝটকায় দরজাটা খুলে দিলাম। বাইরে কেউ ছিল না, শুধু করিডোরের লাইটটা হালকা দুলছিল, যদিও হাওয়া আসার কোনো রাস্তা ছিল না। আমি দরজা বন্ধ করতে যাচ্ছিলাম, তখনই চোখ পড়ল সিঁড়ির দিকে। নিচের অন্ধকারে কেউ দাঁড়িয়েছিল, একটা কালো ছায়া, খুব ছোটখাটো গড়ন। মনে হচ্ছিল একটা মেয়ে। আমি প্রথমে ভেবেছিলাম চোখের ভুল, কিন্তু পরের মুহূর্তেই জিনিসটা নড়ল। ধীরে ধীরে সিঁড়ির একটা ধাপ ওপরে উঠল। ল আমার বুকের ভেতর কাঁপুনি শুরু হয়ে গেল। আমি মোবাইলের ফ্ল্যাশ অন করে নিচে তাকালাম।
কিন্তু আলো পড়তেই সেখানে কিছু ছিল না, একদম কিছু না। আমি প্রায় দৌড়ে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিলাম। তারপর বিছানায় বসে হাঁপাতে লাগলাম। নিজেকে বোঝাচ্ছিলাম আমি ভুল দেখেছি, কিন্তু তখনই আবার ফোনে মেসেজ এলে, ওকে দেখতে পেয়েছ? আমার হাত কাঁপতে শুরু করল। আমি সাথে সাথে নম্বরটায় কল করলাম, কিন্তু ফোন সুইচড অফ। সেই রাতেই প্রথমবার আমি বুঝেছিলাম বাড়ির মধ্যে আমি একা নেই। এরপরের ঘটনাগুলো আরো ভয়ঙ্কর। রাত প্রায় 2টার সময় হঠাৎ ঘুম ভেঙে গেল, কারণ মনে হচ্ছিল কেউ আমার ঘরের ভিতরে হাঁটছে। আমি চোখ খুলতেই দেখলাম পুরো ঘর অন্ধকার, অথচ আমি ঘুমানোর আগে লাইট জ্বালানো রেখেছিলাম। আমি উঠে বসতেই খেয়াল করলাম জানলাটা খোলা, ঠান্ডা হাওয়া ভিতরে ঢুকছে। আমি পরিষ্কার মনে করতে পারছিলাম জানলাটা আমি বন্ধ করেছিলাম। তখনই শুনলাম খুব আস্তে একটা কান্নার শব্দ, একটা মেয়ের কান্না, ঘরের এক কোণা থেকে আসছে। আমি ধীরে ধীরে ফোনের ফ্ল্যাশ জ্বালালাম, আলোটা ঘুরিয়ে পুরো ঘর দেখতে লাগলাম। প্রথমে কিছু দেখতে পেলাম না, তারপর আলোটা যখন আলমারির পাশে গেল, তখন আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসলো। ওখানে কেউ দাঁড়িয়েছিল, একটা মেয়ে, লম্বা চুল মুখের সামনে ঝুলে আছে, সাদা কাপড় পরা, মাথাটা নিচু। আমি কয়েক সেকেন্ড নড়তেই পারিনি। তারপর হঠাৎ করে ফ্ল্যাশটা বন্ধ হয়ে গেল। পুরো ঘর আবার অন্ধকার, আর সেই অন্ধকারের মধ্যেই আমি শুনতে পেলাম কেউ খুব ধীরে ধীরে আমার দিকে হাঁটছে, ঠক ঠক ঠক। আমার মনে হচ্ছিল বুকের ভিতর হার্টটা ফেটে যাবে। আমি তাড়াতাড়ি আবার ফ্ল্যাশ অন করার চেষ্টা করেছিলাম, কিন্তু ফোন হ্যাং হয়ে গিয়েছিল। শব্দটা আরও কাছে আসছিল। তারপর এক সময় সেটা থেমে গেল, ঠিক আমার বিছানার সামনে। আমি নিঃশ্বাস পর্যন্ত নিতে পারিলাম না। হঠাৎ ফোনটা আবার অন হয়ে গেল, আর আলো জ্বলে উঠতেই আমি চিৎকার করে উঠলাম, কারণ বিছানার ঠিক সামনে কেউ দাঁড়িয়ে ছিল না, কিন্তু বিছানার চাদরের ওপর ভেজা পায়ের ছাপ ছিল, যেন কেউ ভিজে পা নিয়ে হেঁটে এসেছে। আমার মাথা কাজ করা বন্ধ করে দিয়েছিল। আমি তাড়াতাড়ি দরজা খুলে নিচে নেমে এলাম। ঠিক করলাম আজ আর উপরে যাব না, এর ড্রয়িং রুমে বসেই সকাল হওয়া পর্যন্ত কাটিয়ে দেব। কিন্তু নিচে নেমে আরও ভয়ঙ্কর একটা জিনিস দেখলাম। ডাইনিং টেবিলের সব চেয়ার উল্টে পড়ে আছে, আর দেয়ালে লাল রং দিয়ে একটা কথা লেখা, ও আমাকে দেখতে পায়। আমি জমে গিয়েছিলাম। ওই লেখাটা আগে সেখানে ছিল না। আমি নিশিপ। আমার মনে হচ্ছিল কেউ যেন অন্ধকার থেকে আমাকে দেখছে। পুরো বাড়ির বাতাসটা ভারী হয়ে গিয়েছিল, নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছিল। তখনই রান্নাঘরের ভিতর থেকে বাসন পড়ার বিকট শব্দ এলো, ঝন ঝন ঝন। আমি চমকে উঠে পিছিয়ে গেলাম। রান্নাঘরের দিকে তাকিয়ে দেখি ভিতরে সম্পূর্ণ অন্ধকার, কিন্তু শব্দটা থামছে না, যেন কেউ একের পর এক বাসন ছুঁড়ে ফেলছে। আমি আর সাহস পাইনি ভিতরে যাওয়ার। হঠাৎ রান্নাঘরের দরজার কাছে একটা ছায়া দেখা গেল, সেই একই মেয়ে। এইবার ওর মাথাটা ধীরে ধীরে ওপরে উঠছিল, আর আমি প্রথমবার ওর মুখটা দেখতে পেলাম। মুখ বলতে কিছু ছিল না, পুরো মুখ কালো, শুধু দুটো সাদা চোখ। আমি এত জোরে চিৎকার করেছিলাম যে নিজের কানে শব্দটা বাজছিল। তারপর দৌড়ে মূল দরজার দিকে গেলাম। দরজা খুলে বাইরে বেরোতে যাব, ঠিক তখনই পিছন থেকে খুব ঠান্ডা একটা হাত আমার কাঁধে পড়ল। আমি জমে গেলাম। ধীরে ধীরে পিছনে তাকালাম, কেউ নেই, কিন্তু কাঁধে হাতের দাগটা স্পষ্ট ছিল, 5টা কালো আঙুলের দাগ। আমি আর এক মুহূর্ত দাঁড়াইনি, দরজা খুলে বাইরে বেরিয়ে এলাম। রাত তখন প্রায় 3টে, পুরো রাস্তা ফাঁকা, দূরে শুধু কুকুরের ডাক শোনা যাচ্ছিল।
আমি সোজা পাশের বাড়ির কাকুর বাড়িতে গিয়ে দরজা ধাক্কাতে লাগলাম। অনেকক্ষণ পরে উনি দরজা খুললেন। আমাকে ওই অবস্থায় দেখে ভয় পেয়ে গেলেন। আমি সব ঘটনা খুলে বললাম, কিন্তু উনি আমার কথা শুনে একদম চুপ হয়ে গেলেন। তারপর ধীরে ধীরে বললেন, তুইও দেখেছিস তাহলে? আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, মানে? উনি কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, এই বাড়িটায় আগে একটা মেয়ে থাকত, বছর 20 হবে। এক রাতে সে নিজের ঘরেই মারা যায়। অনেকে বলে আত্মহত্যা, আবার অনেকে বলে কেউ ওকে মেরেছিল। তারপর থেকেই মাঝে মধ্যে ওই বাড়িতে এসব দেখা যায়। আমার শরীর ঠান্ডা হয়ে গেল। আমি কাপা গলায় বললাম, কিন্তু ও আমাকে কেন দেখাচ্ছে? কাকু আমার দিকে তাকিয়ে বললেন, কারণ হয়তো ও কিছু বলতে চায়। ঠিক তখনই আমার ফোনটা আবার বেজে উঠল। আমি কাপা হাতে ফোনটা ধরলাম। ওপাশ থেকে খুব আস্তে একটা মেয়ের গলা ভেসে এলো, ও এখনো ওই ঘরেই আছে। তারপর কলটা কেটে গেল। আর ঠিক সেই মুহূর্তে আমরা দুজনেই দেখলাম আমার বাড়ির ওপরের জানলায় কেউ দাঁড়িয়ে আছে। লম্বা চুল, সাদা কাপড়, আর ধীরে ধীরে সে জানলার কাছে নিজের মাথা ঠুকতে শুরু করল। ঠক ঠক ঠক। সেই রাতটার পর আমি আর নিজের বাড়িতে ঢোকার সাহস পাইনি। পাশের বাড়ির অসীম কাকুর ড্রয়িং রুমেই বসেছিলাম। বাইরে তখনও বাতাসের শব্দ হচ্ছিল, মাঝে মাঝে দূরে বিদ্যুৎ চমকাচ্ছিল, আর সেই আলোয় আমার বাড়িটার উপরের জানলাটা কয়েক সেকেন্ডের জন্য দেখা যাচ্ছিল। আর প্রতিবারই মনে হচ্ছিল জানলার সামনে কেউ দাঁড়িয়ে আছে। আমি বারবার চোখ সরিয়ে নিচ্ছিলাম, কারণ যতবার তাকাচ্ছিলাম বুকের ভেতরটা কেমন ঠান্ডা হয়ে যাচ্ছিল। অসীম কাকুও অস্বাভাবিক চুপ হয়ে গিয়েছিলেন। উনি এক দৃষ্টিতে আমার বাড়িটার দিকে তাকিয়েছিলেন। আমি ধীরে ধীরে বললাম, কাকু, আপনি আগে কখনো ওকে দেখেছেন? উনি একটু চুপ করে থেকে মাথা নাড়লেন। হ্যাঁ। আমার গলা শুকিয়ে গেল। কি দেখেছিলেন? অসীম কাকু একটা দীর্ঘশ্বাস ফেললেন। তারপর ধীরে ধীরে বলতে শুরু করলেন, আজ থেকে প্রায় 20 বছর আগে ওই বাড়িতে রুদ্র নামের একটা ছেলে থাকত। তার বাবা মা খুব কম সময় বাড়িতে থাকত। ছেলেটা বেশিরভাগ সময় একাই থাকত। তারপর একদিন হঠাৎ ওদের বাড়িতে একটা মেয়ে আসা শুরু করে। খুব চুপচাপ মেয়ে, নাম ছিল নন্দিনী। আমি চুপচাপ শুনছিলাম। পাড়ার কেউ ওকে খুব একটা চিনত না, শুধু দেখতাম সন্ধ্যার পর ছাদে দাঁড়িয়ে থাকত। কিন্তু কয়েক মাস পরে অদ্ভুত কিছু ঘটনা শুরু হয়। মাঝরাতে চিৎকার শোনা যেত। জানলার সামনে একটা মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখত মানুষ। তারপর একদিন খবর এলো নন্দিনী মারা গেছে। আমি আসতে বললাম, কিভাবে? অসীম কাকু আমার দিকে তাকালেন। ওর মৃতদেহ পাওয়া গিয়েছিল ঠিক তোর ঘরটাতেই। আমার বুকের ভেতরটা যেন হঠাৎ থেমে গেল, কারণ আমি যে ঘরে থাকতাম সেই ঘরটাই আগে রুদ্রর ঘর ছিল। আমি কাপা গলায় বললাম, তারপর রুদ্রর হঠাৎ একদিন উধাও হয়ে যায়। কেউ জানে না সে কোথায় গেছে। পুলিশ অনেক খোঁজ করেছিল, কিন্তু কিছু পায়নি। আর তারপর থেকেই মাঝে মধ্যে ওই বাড়িতে এসব ঘটনা ঘটতে থাকে। আমি কিছুক্ষণ চুপ করে বসে রইলাম। মাথার মধ্যে শুধু একটা কথাই ঘুরছিল, ও এখনো ওই ঘরেই আছে। ফোনের সেই মেয়েটার গলা। ঠিক তখনই আবার বিদ্যুৎ চমকালো, আর সেই আলোয় আমি স্পষ্ট দেখলাম আমার ঘরের জানালায় দাঁড়িয়ে থাকা জিনিসটা এবার ধীরে ধীরে হাত তুলছে আমার দিকে। আমি ভয়ে চোখ ফিরিয়ে নিলাম। অসীম কাকু সঙ্গে সঙ্গে জানালার পর্দা টেনে দিলেন। তারপর বললেন, আজ রাতে আর বাইরে তাকাবি না। কিন্তু আমার মাথার মধ্যে তখন হাজারটা প্রশ্ন ঘুরছে। রুদ্র কোথায় গেল? আর কেন ওই জিনিসটা আমাকে দেখাচ্ছে? রাত প্রায় ভোর হয়ে এসেছিল। একটু পর আজানের শব্দ ভেসে এলো দূর থেকে। সেই শব্দ শোনার পর যেন চারপাশের ভারী ভাবটা একটু কমে গেল।
আমি সারা রাত ঘুমোতে পারিনি। সকালে কাকু বললেন, দিনের আলো থাকতে চাইলে বাড়িতে গিয়ে দরকারি জিনিস নিয়ে আসতে পারি। উনি আমার সঙ্গে যেতে চাইলেন, কিন্তু কেন জানি না আমার মনে হচ্ছিল আমাকে একাই যেতে হবে। হয়তো ও আমাকে একাই ডাকছে। আমি সকাল 8টার দিকে বাড়ির সামনে দাঁড়ালাম। দিনের আলোতে বাড়িটাকে আগের মতোই স্বাভাবিক লাগছিল। মনে হচ্ছিল রাতের সবকিছু বুঝি দুঃস্বপ্ন ছিল। কিন্তু দরজা খুলে ভিতরে ঢুকতেই আবার সেই ঠান্ডা অনুভূতিটা ফিরে এলো। পুরো বাড়িটা নিস্তব্ধ। আমি ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উপরে উঠলাম। প্রতিটা ধাপে মনে হচ্ছিল কেউ যেন আমার পিছনে হাঁটছে। ঘরের সামনে এসে দাঁড়াতেই দেখি দরজাটা অল্প খোলা। আমি নিশ্চিত রাতে পালানোর সময় দরজাটা পুরো বন্ধ করেছিলাম। ধীরে ধীরে দরজা ঠেলে ভিতরে ঢুকলাম। ঘরটা একদম এলোমেলো। বিছানার চাদর মেঝেতে পড়ে আছে, আলমারির দরজা খোলা, আর দেয়ালে আঁচড়ের দাগ, যেন কেউ নখ দিয়ে ঘষেছে। আমার চোখ হঠাৎ টেবিলের দিকে গেল। ওখানে একটা পুরনো ডায়েরি পড়েছিল, কালো মলাট। আমি আগে কখনো এটা দেখিনি। ধীরে ধীরে ডায়েরিটা হাতে নিলাম। খুলতেই প্রথম পাতায় লেখা ছিল নন্দিনী। আমার বুক ধক করে উঠল। আমি দ্রুত পাতা উল্টাতে শুরু করলাম। প্রথমের পাতাগুলোতে সাধারণ কিছু লেখা ছিল, কিন্তু যত সামনে যাচ্ছিলাম লেখাগুলো তত অদ্ভুত হয়ে উঠছিল। রুদ্র আজও বলল কাউকে কিছু না বলতে। রাতে আবার সেই আওয়াজ শুনলাম। ও বলছে আমি যদি চলে যাই তাহলে সবাই জেনে যাবে। আমার হাত ঠান্ডা হয়ে যাচ্ছিল। হঠাৎ একটা পাতা এসে আমি থেমে গেলাম। ওখানে কাপা হাতে লেখা, ও আমাকে মারবে। ঠিক তখনই ঘরের দরজাটা ধপ করে বন্ধ হয়ে গেল। আমি চমকে পিছনে তাকালাম। দরজাটা নিজে থেকে বন্ধ হয়েছে, আর তার পরের মুহূর্তেই ঘরের ভেতরের তাপমাত্রা হঠাৎ অনেকটা কমে গেল। আমি নিঃশ্বাস ফেলতেই মুখ থেকে ধোঁয়ার মতো বেরোচ্ছিল। তারপর খুব আস্তে একটা গলা শুনতে পেলাম, ডায়েরিটা পড়ো না। আর পুরো শরীর জমে গেল। গলাটা ঠিক আমার পিছন থেকে এসেছিল। আমি ধীরে ধীরে পিছনে তাকালাম। কেউ নেই, কিন্তু আয়নার মধ্যে একটা মেয়ে দাঁড়িয়েছিল। সাদা পোশাক, লম্বা চুল, মাথা নিচু। আমি ঘুরে দাঁড়ালাম, কিন্তু পিছনে কিছু নেই। আবার আয়নার দিকে তাকাতেই দেখি ও এবার মুখ তুলে আমার দিকে তাকিয়েছে। দুটো সাদা ফ্যাকাসে চোখ, আর ঠোঁটের কোণ থেকে কালো রক্ত গড়িয়ে পড়ছে। আমি ভয়ে পিছিয়ে গেলাম, আর তখনই আয়নাটা ফেটে গেল। ঝনঝন করে কাঁচ মেঝেতে পড়ে ছড়িয়ে গেল। আমি দৌড়ে দরজা খুলতে গেলাম, কিন্তু দরজা খুলছে না। ঠিক তখনই আলমারির ভিতর থেকে শব্দ এলো, ঠক ঠক ঠক। মনে হচ্ছিল কেউ ভিতর থেকে দরজায় আঘাত করছে। আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছিল। তবু কেন জানি না আমি ধীরে ধীরে আলমারির দিকে এগোতে লাগলাম। শব্দটা আরো জোরে হচ্ছিল, ঠক ঠক ঠক। আমি কাঁপা হাতে আলমারির হাতল ধরলাম, তারপর এক ঝটকায় খুলে দিলাম। ভিতরে কেউ ছিল না, শুধু একটা পুরনো ফটো। আমি সেটা তুলে নিলাম। ফটোতে রুদ্র আর নন্দিনী একসাথে দাঁড়িয়ে আছে, দুজনেই হাসছে। কিন্তু ছবিটার এক কোণায় অদ্ভুত একটা ছায়া দেখা যাচ্ছিল, একটা মানুষের মতো কালো অবয়ব। আমি ছবিটার দিকে তাকিয়েছিলাম, তখনই পিছন থেকে ফিসফিস করে একটা গলা এলো, ওকে বিশ্বাস করো না। আমি ঘুরতেই দেখলাম দরজার সামনে নন্দিনী দাঁড়িয়ে। এই প্রথম আমি ওকে স্পষ্ট দেখতে পেলাম। ওর চোখ দুটো ফ্যাকাসে, মুখে ভয়ের ছাপ, আর গলায় কালো দাগ, যেন কেউ শ্বাসরোধ করেছিল। আমি নড়েতেই পারছিলাম না। ও ধীরে ধীরে হাত তুলে বিছানার নিচের দিকে ইশারা করল, তারপর মিলিয়ে গেল। ঘরটা আবার নিস্তব্ধ হয়ে গেল। আমি কয়েক সেকেন্ড দাঁড়িয়ে রইলাম, তারপর সাহস করে
বিছানার নিচে তাকালাম। ওখানে একটা ছোট্ট কাঠের ব্যাগস ছিল। আমি ব্যাগসটা টেনে বের করলাম। খুলতেই ভিতরে কিছু খবরের কাগজ আর একটা পুরনো ফোন পেলাম। এর শিরোনাম দেখে আমার গা কাঁটা দিল। তরুণীর রহস্য মৃত্যু, নিচে নন্দিনীর ছবি, আর আরেকটা ছোট্ট লাইনে লেখা প্রেমিক রুদ্র নিখোঁজ। আমি দ্রুত ফোনটা অন করার চেষ্টা করলাম। আশ্চর্যজনকভাবে ফোনটা এখনো চালু হলো। ভিতরে মাত্র একটা ভিডিও ছিল। আমি ভিডিওটা প্লে করলাম। স্ক্রিনে নন্দিনী। ও খুব ভয় পেয়েছিল, কাঁদছিল। যদি কেউ এই ভিডিওটা দেখে তাহলে বুঝবে রুদ্র আমাকে মারেনি। ভিডিও কাঁপছিল। ওই জিনিসটা আমাদের বাড়িতে আসার পর থেকেই সব বদলে যায়। হঠাৎ পিছনে একটা শব্দ হয় ভিডিওতে। নন্দিনী ভয়ে পিছনে তাকায়। তারপর ক্যামেরায় কয়েক সেকেন্ডের জন্য একটা কালো অবয়ব দেখা যায়, লম্বা, মানুষের মতো, কিন্তু মুখ নেই। তারপর ভিডিও হঠাৎ বন্ধ হয়ে যায়। আমার হাত ঠান্ডা হয়ে গিয়েছিল। ঠিক তখনই নিচের তলা থেকে দরজা খোলার শব্দ এল। ধীরে ধীরে কেউ বাড়ির ভিতরে ঢুকছে। আমি ভাবলাম হয়তো অসীম কাকু আসেছে, কিন্তু তারপরই শুনলাম ভারী পায়ের শব্দ, ধাপ ধাপ ধাপ। কেউ সিঁড়ি দিয়ে উপরে উঠছে। আমার বুক ধুকপুক করতে লাগলো। পায়ের শব্দটা থামল আমার ঘরের বাইরে। তারপর খুব আস্তে দরজায় টোকা পড়ল, ঠক ঠক। আমি সাহস করে বললাম, কে? কোনো উত্তর নেই। তারপর দরজার ওপাশ থেকে একটা কর্কশ গলা ভেসে এলো, দরজা খোল। আমার শরীর জমে গেল, কারণ গলাটা মানুষের মতো ছিল না। আমি পিছিয়ে গেলাম, আর তখনই দরজাটা নিজে থেকেই ধীরে ধীরে খুলতে শুরু করল। কিরর। দরজা পুরো খুলতেই বাইরে কাউকে দেখা গেল না। শুধু করিডোরের শেষে একটা কালো ছায়া দাঁড়িয়েছিল, অস্বাভাবিক লম্বা, মাথাটা বাঁকা, আর ধীরে ধীরে সেটা আমার দিকে এগোতে শুরু করল। ধাপ ধাপ ধাপ। আমি আর দাঁড়াইনি, দৌড়ে সিঁড়ি দিয়ে নিচে নেমে এলাম। কিন্তু নিচে নেমে দেখি মূল দরজাটা বন্ধ। আমি খুলতে যাচ্ছি, ঠিক তখনই উপরের তলা থেকে বিকট চিৎকার ভেসে এলো। একটা মেয়ের চিৎকার, নন্দিনীর। আমি থেমে গেলাম। আমার মনে হচ্ছিল ও সাহায্য চাইছে। আমি জানি না কেন, কিন্তু আমি আবার উপরে দৌড়ে গেলাম। ঘরে ঢুকতেই দেখি পুরো ঘর অন্ধকার হয়ে গেছে। জানলা নিজের থেকে খুলে বন্ধ হচ্ছে, আর ঘরের মাঝখানে নন্দিনী দাঁড়িয়ে। ও কাঁদছিল। ওর পিছনে সেই কালো অবয়বটা দাঁড়িয়েছিল। এইবার আমি বুঝতে পারলাম জিনিসটা মানুষ নয়। ওর শরীরটা ধোয়ার মতো, মুখের জায়গায় শুধু অন্ধকার। নন্দিনী কাপা গলায় বলল, ও আমাকে যেতে দিচ্ছে না। আমি চিৎকার করে বললাম, তুমি কি চাও? ও ধীরে ধীরে বলল, সত্যিটা সবাইকে জানতে হবে। তারপর হঠাৎ কালো অবয়বটা বিকট শব্দ করে নন্দিনীর গলা চেপে ধরো। আমি ভয়ে পিছিয়ে গেলাম। ঘরের সব জিনিসপত্র কাঁপতে শুরু করো। আলমারি, টেবিল, কাঁচ সব কাঁপছিল। আমি মনে করলাম আজ আমি বাঁচব না। ঠিক তখনই আমার চোখ পড়ল টেবিলের ওপর রাখা ডায়েরিটার দিকে। আমি তাড়াতাড়ি সেটা তুলে জোরে চিৎকার করে বললাম, আমি সব জানিয়ে দেব। সবাই জানবে কি হয়েছিল। পরের মুহূর্তেই পুরো ঘর নিস্তব্ধ হয়ে গেল। কালো অবয়বটা থেমে গেল। তারপর ধীরে ধীরে সেটা আমার দিকে তাকাল। আমি বুঝতে পারছিলাম না ওর চোখ কোথায়, কিন্তু তবু মনে হচ্ছিল ও আমার ভিতরটা দেখে ফেলছে। হঠাৎ ঘরের সব লাইট একসাথে জ্বলে উঠল, আর সেই আলোতেই অবয়বটা ধীরে ধীরে মিলিয়ে যেতে শুরু করো। নন্দিনী আমার দিকে তাকাল। প্রথমবার ওর মুখে একটু শান্তির ছাপ দেখলাম। ও খুব আস্তে বলল, ধন্যবাদ। তারপর সেও মিলিয়ে গেল। ঘরটা একদম চুপচাপ হয়ে গেল। সব কিছু থেমে গেল যেন। আমি হাঁপাতে হাঁপাতে মেঝেতে বসে পড়লাম। তারপর আর কিছু মনে নেই। যখন জান ফিরল,
দেখি আমি হাসপাতালে। অসীম কাকু পাশে বসেছিলেন। উনি বললেন, আমাকে বাড়ির সামনে অজ্ঞান অবস্থায় পাওয়া গিয়েছিল। আমি সব ঘটনা খুলে বললাম। কেউ প্রথমে বিশ্বাস করেনি, কিন্তু পরে যখন ডায়েরি আর ফোনের ভিডিওটা দেখা হয় তখন সবাই চুপ হয়ে যায়। পুলিশ আবার কেসটা খোলে। জানা যায় নন্দিনীর মৃত্যু আত্মহত্যা ছিল না, আর রুদ্র খুনি ছিল না। ঘটনা কেউ পুরোপুরি জানতে পারেনি, কিন্তু তারপর থেকে আমাদের বাড়িতে আর কোনো অদ্ভুত ঘটনা ঘটেনি। সবকিছু যেন হঠাৎ শান্ত হয়ে গিয়েছিল। তবে আজও মাঝে মাঝে রাতে ঘুম ভেঙে গেলে আমি একটা জিনিস শুনতে পাই, খুব আস্তে, ঠক ঠক ঠক। মনে হয় কেউ যেন জানলার ওপাশে দাঁড়িয়ে আছে। আর বিশ্বাস করো, আজও আমি রাতের বেলা ওই জানলার দিকে তাকাই না। গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে, আর এরকম আরও সত্যি ভৌতিক ঘটনার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না।